তড়িৎ রাসায়নিক কোষ, গ্যালভানিক সেল তো আমরা এসএসসি তেও পড়েছি, কিন্তু সেখানে এই সেলের গাণিতিক কোনো প্রয়োগ ছিল না। গ্যালভানিক সেলের শুধুমাত্র গঠন আর কার্যপ্রণালী সামান্য একটু ধারণা ছিল। এখানে গ্যালভানিক সেলের গঠন, কার্যপ্রণালী, তার গাণিতিক যে প্রয়োগগুলো সেটা আলোচনা করব। আমরা এখানে উভমুখী কোষ অর্থাৎ রিচার্জেবল সেল, তার গঠন কার্যপ্রণালী পড়ব। তাহলে আমরা গতদিন যেটা দেখিয়েছিলাম সেটা একটা যান্ত্রিক সজ্জা, যে যান্ত্রিক সজ্জায় অ্যানোডে স্বতঃস্ফূর্ত জারণ ঘটে এবং ক্যাথোডে স্বতঃস্ফূর্ত বিজারণ ঘটে। তার ফলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তড়িৎ প্রবাহিত হয়। গতদিনের সেই ক্লাসে কোনো সমস্যা আছে কিনা? গতদিন যেটা পড়িয়েছিলাম আমি তোমাদের বলেছিলাম যে কোন কোন টপিকস পড়া হয়েছে গতদিন বাসায় পড়ার জন্য। খেয়াল করো একটু। আমরা পড়েছিলাম সম্ভবত একের ক, তড়িৎ রাসায়নিক কোষ বা সেল বলতে কি বুঝো, ড্যানিয়াল সেলের চিত্র সহ গঠন, কোষ বিক্রিয়া বর্ণনা দাও। কোষের তড়িৎদ্বার বা ইলেকট্রোড কি, অর্ধকোষ কি, কিন্তু অর্ধকোষের শ্রেণী বিভাগ পড়ায়নি গতদিন। অর্ধকোষ বিক্রিয়া পড়িয়েছি, পূর্ণ কোষ বিক্রিয়া পড়িয়েছি, কোষের অর্ধকোষের সংকেত অর্থাৎ 2 ঘ, কোষের সংকেত, লবণ সেতু, লবণ সেতুর ভূমিকা, আমরা এইটুকু পড়েছিলাম মনে হয়। আজকে আমরা আরেকটু ওই চিত্রটা আরেকটু উপস্থাপন করি। আমি কিন্তু আরেকবার একটু রিভিউ দিই, তারপরে সামনের দিকে এগোই। দেখো গতদিন আমরা যেটা উপস্থাপন করেছিলাম আবার একবার করছি। তোমাদের আমি কিন্তু বারবার বলেছি যে এই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ, লাইভ ক্লাসে থাকতে। তোমরা লাইভ ক্লাসে না থেকে পরে ক্লাস দেখছো, সব সময় এই কাজ করা যাবে না। ক্লাস ভালো করে দেখতে হবে। সমস্যা হলে তুমি গতদিন যেটা পড়িয়েছি কোনো সমস্যা থাকলে তা আজকেই সেটা আমার কাছে উপস্থাপন করতে পারতে, যে কোনো সমস্যা ছিল কিনা। আজকে তাহলে ক্লিয়ার হতো বিষয়টা। দেখো, একটি তড়িৎ অপরিবাহী পাত্র, এই পাত্রের দুটি অংশ। বাম পাশের অর্ধ অংশে জিঙ্ক সালফেটের দ্রবণে জিঙ্ক দণ্ড নিমজ্জিত করেছি। এটা একটা অর্ধবেদ পর্দা। এইটা পুরোটা একটা তড়িৎ অপরিবাহী পাত্র, মাঝখানে অর্ধবেদ পর্দা, কোষ ঝিল্লির ন্যায় কাজ করবে। অর্ধবেদ পর্দার মধ্যে দিয়ে আয়ন চলাচল করতে পারবে, কিন্তু দ্রবণ কখনো মিক্সার হবে না। বাম পাশের অর্ধ অংশের দ্রবণ জিঙ্ক সালফেট, ডান পাশের অর্ধ অংশের দ্রবণ হলো এখানে কপার দণ্ড, কপার সালফেটের দ্রবণে নিমজ্জিত।
কারো কোনো সমস্যা হলে কমেন্টস লিখে জানাতে হবে। বুঝতে পারছো কিনা, লেখা ক্লিয়ার কিনা। তাহলে আমি যেটা উপস্থাপন করেছি দেখো, জিঙ্ক সালফেটের দ্রবণে জিঙ্ক দণ্ড, এটা জিঙ্ক দণ্ড, এটা আর এটা কপার দণ্ড। জিঙ্ক সালফেটের দ্রবণে জিঙ্ক দণ্ড, কারো কোনো সমস্যা দেখতে পাচ্ছ, ঠিকঠাক শুনতে পাচ্ছ? জিঙ্ক সালফেটের দ্রবণে জিঙ্ক দণ্ড, ডান অর্ধ অংশে কপার সালফেটের দ্রবণে কপার দণ্ড নিমজ্জিত করেছি। আমি কিন্তু গত দিনের ক্লাসটা আবার একটু রিভিউ করছি। তাহলে এই যে বাম পাশে কি ঘটতে পারে, গতদিন কিন্তু বারবার এই জিনিসটা বুঝিয়েছি তোমাদের, যে একটি পাত্রে জিঙ্ক সালফেট দ্রবণ, তার মধ্যে জিঙ্ক দণ্ড নিমজ্জিত করলাম, আরেকটি পাত্রে কপার সালফেট দ্রবণ, কপার দণ্ড নিমজ্জিত করলাম। তাহলে যে কোনো দ্রবণে সেই ধাতুর দণ্ড নিমজ্জিত করলে যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কারা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আগের অংশে পড়েছি আমরা, আয়নিক যৌগের গলিত দ্রবণ বা জলীয় দ্রবণ। তাহলে এটা আয়নিক যৌগের জলীয় দ্রবণ জিঙ্ক সালফেটের, এটা কপার সালফেটের জলীয় দ্রবণ। তাহলে জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণে জিঙ্ক দণ্ড নিমজ্জিত করলাম। কি ঘটে এখানে, কি ঘটতে পারে? গতদিন বলেছিলাম দণ্ড থেকে জিঙ্ক আয়ন হিসেবে দ্রবণে আসতে পারে দণ্ডে ইলেকট্রন রেখে, অথবা উল্টোটা হতে পারে, এই আয়ন দণ্ডে যে অর্থাৎ ধাতুর পৃষ্ঠতলে, ধাতুতে কি সঞ্চারণশীল ইলেকট্রন আছে, ধাতু এই সঞ্চারণশীল ইলেকট্রনের কারণেই কিন্তু আমরা জানি ধাতু বিদ্যুৎ পরিবাহী হয়। তাহলে ধাতব দণ্ডে সঞ্চারণশীল ইলেকট্রন বিদ্যমান, তাহলে দ্রবণ থেকে আয়ন দণ্ডে যেতে পারে। তাহলে দুটো ঘটনা ঘটতে পারে, এক, যে কোনো ধাতুর আয়নের দ্রবণে সেই ধাতুর দণ্ড নিমজ্জিত করলে দণ্ড থেকে আয়ন দ্রবণে আসতে পারে। তাহলে দণ্ড থেকে আয়ন দ্রবণে আসার প্রবণতা, এটাকে বলা হয় দ্রবণ চাপ। এই যে এই দণ্ড থেকে আয়ন দ্রবণে আসবে, যে আরো দেখাচ্ছি, যে দণ্ড থেকে আয়ন দ্রবণে যদি আসে তাহলে এই দণ্ডে ইলেকট্রন রেখে আসবে, কারণ ধাতু চার্জ নিরপেক্ষ। ধাতুর ল্যাটিস কাঠামোতে ধাতব পজিটিভ আয়নগুলো নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে আর তার চারিপাশ দিয়ে সঞ্চারণশীল ইলেকট্রন থাকে। ল্যাটিস কাঠামো ত্যাগ করে আয়ন যখন দ্রবণে আসে, জিঙ্ক 2 পজিটিভ, 1 মোল আয়ন আসলে ওখানে 2 মোল ইলেকট্রন রেখে আসবে। তাহলে এই দণ্ড থেকে আয়ন যদি দ্রবণে আসে, এই তড়িৎদ্বার, এই দণ্ডটি ঋণাত্মক চার্জে চার্জিত হয়, ঋণাত্মক তড়িৎদ্বারে পরিণত হয়। আবার উল্টোটাও তো ঘটতে পারে, বললাম যে এই জিঙ্ক সালফেটের দ্রবণ, সেখানে জিঙ্ক দণ্ড নিমজ্জিত করলাম, তো দ্রবণ থেকে আয়ন দণ্ডে যাওয়ারও প্রবণতা থাকতে পারে। আয়ন ওই দণ্ডের পৃষ্ঠতলে গিয়ে ইলেকট্রন গ্রহণের প্রবণতা, এটাকে আমরা বলি অভিস্রবণ চাপ। তাহলে যে কোনো আয়নের দ্রবণে সেই ধাতুর দণ্ড নিমজ্জিত করলে দণ্ড থেকে আয়ন দ্রবণে আসার প্রবণতা, যে বলে দণ্ড থেকে আয়ন দ্রবণে আসতে চায়, এই বলকে বলা হয় দ্রবণ চাপ। আবার উল্টোটা হতে পারে, যে বলে আয়ন দণ্ডে যে ইলেকট্রন গ্রহণ করতে চায়, তাকে বলা হয় অভিস্রবণ প্রক্রিয়া। কোন ধাতুর ক্ষেত্রে এই দুটো প্রক্রিয়া কখনো সমান হয় না, হয় তার দ্রবণ চাপ বেশি হবে, নতুবা তার অভিস্রবণ চাপ বেশি হবে। তো যে সকল ধাতু সক্রিয়,
তড়িৎ রাসায়নিক সিরিজে দেখবা হাইড্রোজেনের উপরে যারা আছে আমরা ধরি সক্রিয় ধাতু, আর হাইড্রোজেনের নিচে যারা আছে তাদেরকে ধরি নিষ্ক্রিয় ধাতু। হাইড্রোজেনের উপরে যে সকল ধাতু আছে তারা সহজে ইলেকট্রন ত্যাগ করে আয়ন হিসেবে দ্রবণে আসার প্রবণতা, জিঙ্ক তার মধ্যে একটি। আর কপার হলো কিন্তু হাইড্রোজেনের নিচেই তড়িৎ রাসায়নিক সিরিজে। তাহলে কপারের প্রবণতা হলো আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হওয়া। তাহলে এই কপারের ক্ষেত্রে কিন্তু অভিস্রবণ চাপটা বেশি হবে। এই কপার আয়ন এই দণ্ডে যায় ইলেকট্রন গ্রহণ করার জন্য এই দণ্ডকে ঘিরে ধরবে। তাহলে এই দণ্ডের চারিপাশে কপার আয়ন জড়ো হবে। তাহলে ডান পাশের অর্ধকোষ অর্ধকোষটি তড়িৎদ্বার ধনাত্মক চার্জে চার্জিত হচ্ছে, ধনাত্মক হচ্ছে, আর এই তড়িৎদ্বারটি কি ঋণাত্মক হচ্ছে। তাহলে আমার যে কোনো একটি কোষ তৈরি করতে গেলে বাম পাশে সবসময় সক্রিয় ধাতুর আয়নের দ্রবণে তার দণ্ড নিমজ্জিত করতে হবে, আর ডান পাশে সবসময় এই ধাতুর থেকে কম সক্রিয় তুলনামূলকভাবে নিষ্ক্রিয় ধাতুর আয়নের দ্রবণে তার দণ্ড নিমজ্জিত করতে হবে। তাহলে এইখানে এই সিস্টেমে দ্রবণ চাপ বেশি হবে, দণ্ড থেকে আয়ন দ্রবণে আসার প্রবণতা সৃষ্টি হবে। আর এই অর্ধকোষে অভিস্রবণ চাপ বেশি হবে, তার মানে আয়ন দণ্ডে যাওয়ার প্রবণতা সৃষ্টি হবে। আমি যখনই বাহ্যিক বর্তনীটি সম্পূর্ণ করে দেব, এই তাহলে বাম থেকে ডাইনে ইলেকট্রন প্রবাহিত হবে। তাহলে এই বামে কি ঘটবে? বামে ঘটবে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হবে। এটা অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া জারণ। আর ডান পাশে কি হবে? কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হবে। তাহলে বাম থেকে ডাইনে ইলেকট্রনের প্রবাহ এখানে সৃষ্টি হবে। এখানে যদি আমরা একটা বাল্ব যুক্ত করি, বাল্বটি কিন্তু জ্বলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই জিঙ্ক দণ্ড পুরোপুরি ক্ষয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত না এই দ্রবণের কপার আয়ন নিঃশেষ হবে, ততক্ষণ পর্যন্ত এই ইলেকট্রনের প্রবাহ বাম থেকে ডাইনে প্রবাহিত হবে। অর্থাৎ পজিটিভ চার্জের প্রবাহ, তড়িৎ প্রবাহ ডান থেকে বামে প্রবাহিত হবে। ইলেকট্রনের প্রবাহ যেদিকে প্রবাহিত হয়, ধনাত্মক আধান বা তড়িতের প্রবাহ তার বিপরীত দিকে সংঘটিত হয়। তাহলে অ্যানোডে জারণ ঘটলো, ক্যাথোডে বিজারণ ঘটলো। অ্যানোড তড়িৎদ্বারটি কিন্তু ঋণাত্মক, আর ক্যাথোড তড়িৎদ্বারটি ধনাত্মক। আমরা এর আগের অংশে যেটা পড়েছিলাম ইলেকট্রোলাইসিস সেল, সেখানে কিন্তু অ্যানোড ছিল ধনাত্মক আর ক্যাথোড ছিল ঋণাত্মক, উল্টা কিন্তু। তার মানে আগে ছিল বাইরে থেকে আমরা তড়িৎ প্রবাহ একটা দ্রবণের মধ্যে চালনা করেছিলাম ক্যাথোড আর অ্যানোড প্রবেশ করিয়ে। তো সেখানে একটা ব্যাটারি বা বাহ্যিক তড়িৎ উৎসর পজিটিভ প্রান্ত বাম তড়িৎদ্বারের সাথে যুক্ত করেছিলাম, অর্থাৎ ধনাত্মক তড়িৎদ্বার সেটা হলো অ্যানোড হয়েছিল, আর ডাইনে ঋণাত্মক তড়িৎদ্বার সেটা ক্যাথোড হয়েছিল। এখানে কিন্তু তার উল্টো, অর্থাৎ অ্যানোড ঋণাত্মক গ্যালভানিক সেলে আর ক্যাথোড ধনাত্মক। অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে, ওখানেও তাই ছিল। অ্যানোডে কি হয় দেখো, অ্যানোড থেকে ইলেকট্রন দ্রবণ থেকে বেরিয়ে যায়, আর ক্যাথোড দিয়ে ইলেকট্রন দ্রবণে প্রবেশ করে। এইটা হলো একটা গ্যালভানিক সেল, পূর্ণাঙ্গ একটা গ্যালভানিক সেলের গঠন আর কার্যপ্রণালী। তাহলে এটা পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া কি হবে? এটা কিন্তু অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া।
এটা হলো ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া। এটা হলো যোগ করে দিলে জিঙ্ক প্লাস কপার জিঙ্ক আয়ন বা কপার সালফেট, একটু বেশি দেখো, ঠিক আছে, জিঙ্ক সালফেট প্লাস কপার। এটা হলো পূর্ণ কোষ বিক্রিয়া, যেটাকে আমরা বলি কোষ বিক্রিয়া। আমরা কিন্তু এই জিনিসগুলো কতদিন উপস্থাপন করেছি, তোমরা যদি না পড়ো তাহলে কিন্তু ভুলে গেছো, কারণ এর উপরে ডিপেন্ড করে আমাদের কিন্তু পরবর্তী ক্লাসগুলো সামনের দিকে এগিয়ে নিতে হবে। তাহলে এটা হলো একটা গ্যালভানিক সেল। গ্যালভানিক সেলের দুটো অংশটাকে, একটা হচ্ছে অ্যানোড অর্ধকোষ, একটা ক্যাথোড অর্ধকোষ। গ্যালভানিক সেলের অর্ধকোষ বিক্রিয়া, অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ, পূর্ণ কোষ বিক্রিয়া। অর্ধকোষ কাকে বলে আসতে পারে, গতদিন পড়িয়েছিলাম, যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে ধাতব দণ্ড, সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ধাতব দণ্ড নিমজ্জিত করলে যে সিস্টেমটি এখানে আমরা উপস্থাপন করলাম, এটাকে বলা হয় অর্ধকোষ। আর অর্ধকোষের এই ধাতব দণ্ডকে বলা হয় তড়িৎদ্বার। তাহলে একটা অর্ধকোষ অ্যানোড বামে আমি যদি এখান থেকে ডিসকানেক্ট করে দিই, তাহলে কিন্তু এটা কিন্তু কোষ থাকলো না। এই যে ডিসকানেক্ট করে দিলাম, এটা কিন্তু কোষ থাকলো না। বামে একটা অর্ধকোষ, ডাইনে আরেকটা অর্ধকোষ। বামের অর্ধকোষটি কি ঋণাত্মক, ডাইনের অর্ধকোষটি কিন্তু ধনাত্মক। এখন এই অর্ধকোষের শ্রেণী বিভাগ, অর্ধকোষের সিম্বল, অর্ধকোষের প্রতীক আমরা কতদিন দেখিয়েছিলাম। যে কোনো অর্ধকোষের প্রতীক হলো, সেখানে নির্দেশ করা হয় একই সাথে দুটো জিনিস, জিঙ্ক দণ্ড জিঙ্ক আয়নের দ্রবণে নিমজ্জিত আছে, বা আমরা লিখতে পারি এই সিম্বল দ্বারা নির্দেশ করে জিঙ্ক আয়নের দ্রবণে জিঙ্ক দণ্ড নিমজ্জিত আছে। রাসায়নিক পরিবর্তন হলো জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, মানে জারণ, মানে এটা অ্যানোড অর্ধকোষ। আর বা কপার আয়নের দ্রবণে কপার দণ্ড নিমজ্জিত, কিন্তু রাসায়নিক পরিবর্তন হলো কপার আয়ন থেকে কপার, মানে কি বিজারণ। তাহলে এটা কি ক্যাথোড অর্ধকোষ। তাহলে পূর্ণ কোষ আমরা কিভাবে লিখবো? একটা পূর্ণ কোষ, এই যে এখানে যে কোষ বিক্রিয়া দেখে লেখা যায়, এই অর্ধকোষ বিক্রিয়া দেখে অর্ধকোষের সিম্বল লেখা যায়। একটা পূর্ণ কোষ আমরা এমন ভাবে লিখতে পারি, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, মানে জিঙ্ক সালফেট, মাঝখানে এরকম এক দাগ যদি দেওয়া থাকে, তার মানে এক দাগ থাকলে বুঝতে হবে অর্ধবেদ পর্দা দেওয়া আছে। আর এই কোষটি যখন আমরা এই যে পূর্ণ করলাম, যদি এখানে আমরা পার্টিশন দিয়ে দিই, অর্ধবেদ পর্দা না থাকে, অর্ধবেদ পর্দার কাজ কি গতদিন বলেছিলাম, যে অর্ধবেদ পর্দার কাজ হলো এইখানে কিছু সময় পর জিঙ্ক আয়নের পরিমাণ বেড়ে যাবে এই দ্রবণে। তাহলে এখানে জিঙ্ক আয়নের পরিমাণ বেড়ে যাবে, সালফেট আয়নের পরিমাণ তো আর বাড়বে না। তাহলে ধনাত্মক চার্জের পরিমাণ দ্রবণে বাড়লে তখন দণ্ড থেকে আর ধনাত্মক আয়ন দ্রবণে আসবে না। এই ধনাত্মক আয়নগুলো জিঙ্ক আয়নকে দ্রবণে আসতে বাধা দেবে। আবার উল্টো এখানে কি ঘটে, এখানে যত সময় যাবে কপার আয়নের পরিমাণ হ্রাস পাবে, অর্থাৎ এই দ্রবণে সালফেট আয়ন বৃদ্ধি পাবে। তাহলে কপার আয়ন যত চার্জ মুক্ত হবে, এই সিস্টেমে কপার আয়নের পরিমাণ কমে গেলে সালফেট আয়ন কপার আয়নকে ঘিরে ধরবে, আর ঘিরে ধরলে তখন কপার আয়ন আর দণ্ডে যাবে না, তার অভিস্রবণ চাপ হ্রাস পাবে।
তাহলে তড়িৎ প্রবাহ অটো কিন্তু বন্ধ হয়ে যাবে। এই অর্ধবেদ পর্দা থাকলে কি হয়, এই অর্ধবেদ পর্দায় যে এখানে যেটা দিয়েছিলাম, এই সালফেট আয়ন বাম পাশে এসে জিঙ্ক 2 পজিটিভ আয়নকে ব্যালেন্স করবে। এখানে সালফেট আয়ন বেশি হয়ে গেছিল, তো ডান পাশ থেকে সালফেট আয়ন বাম পাশে এসে সেটা ব্যালেন্স করবে। তাহলে তড়িৎ প্রবাহ চলতেই থাকবে, ইলেকট্রনের প্রবাহ বাম থেকে ডাইনে ততক্ষণ চলবে যতক্ষণ জিঙ্ক দণ্ড অক্ষত থাকবে, একেবারে ক্ষয়ে না যাবে, যতক্ষণ এখানে কপার আয়ন নিঃশেষ না হবে। কিন্তু আমরা যদি এখানে পার্টিশন দিয়ে দিই পুরোপুরি, মানে কমপ্লিটলি দুটো আলাদা পাত্র, বাম পাশে একটা পাত্র, এর মাঝে কোনো অর্ধবেদ পর্দা নেই, পার্টিশন দিয়ে দিয়েছি, ডান পাশে আর একটা পাত্র, এইখানে জিঙ্ক সালফেটের দ্রবণ, এখানে কপার সালফেটের দ্রবণ, যখন এখানে সে বাল্বটি ছিল, বাম থেকে ডাইনে ইলেকট্রনের প্রবাহ চলছে, কিছুক্ষণ পর 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরে দেখা বাল্বটি আস্তে আস্তে নিভে যাচ্ছে। কেন? কারণ এই অংশে জিঙ্ক আয়নের পরিমাণ এতটা বেড়ে গেছে যে জিঙ্ক আয়ন দ্রবণে আর দণ্ড থেকে আসবে না। দ্রবণের জিঙ্ক আয়ন দণ্ড থেকে নতুন করে জিঙ্ক আয়ন আসতে তারা বাধা দেবে, যে এখানে জিঙ্ক আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে, আর এখানে কি হচ্ছে, কপার আয়নের পরিমাণ হ্রাস পাচ্ছে, কারণ কপার আয়ন চার্জ মুক্ত হয়ে কপার ধাতুতে পরিণত হচ্ছে। তাহলে সালফেট আয়নের পরিমাণ এখানে বৃদ্ধি পাচ্ছে, সালফেট আয়ন কপার আয়নকে ঘিরে ধরবে, দণ্ডে যেতে বাধা সৃষ্টি করবে, অটোমেটিকলি তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। তাহলে কি করতে হবে, তড়িৎ প্রবাহ সচল রাখার জন্য এখানে লবণ সেতু ব্যবহার করি আমরা। ইউ আকৃতির কাঁচ নল, 2 মুখ খোলা কাঁচ নল, 2 মুখ তুলো দ্বারা বন্ধ করা, এখানে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পূর্ণ করে ইউ আকৃতির কাঁচ নলে 2 প্রান্ত দুটো দ্রবণে ডুবিয়ে দেব। তাহলে এই পাশে কোন আয়ন বেশি হয়েছে, জিঙ্ক আয়ন, তাহলে ক্লোরাইড এসে জিঙ্ক 2 পজিটিভ আয়নকে ব্যালেন্স করবে, চার্জের সাম্যতা বজায় রাখবে। এই পাশে কপার আয়ন শর্ট হয়েছে, তার মানে সালফেট আয়ন বেশি, তাহলে পটাশিয়াম আয়ন এসে সালফেট আয়নকে ব্যালেন্স করবে, তাহলে এই পাশেও চার্জের সমতা বজায় রাখবে। তাহলে লবণ সেতু 2 অর্ধকোষে প্রয়োজনীয় আয়ন দানের মাধ্যমে এই দুটো অর্ধকোষের মধ্যে বিভব পার্থক্যটা বজায় রাখে। এখানে ইলেকট্রন ত্যাগের প্রবণতাটা থাকে আর এখানে ইলেকট্রন গ্রহণের প্রবণতাটা বজায় রাখে। এই লবণ সেতু থাকলে বিদ্যুৎ প্রবাহ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ জিঙ্ক দণ্ড ক্ষয়ে না যাবে, যতক্ষণ এখানে কপার আয়ন পুরোপুরি নিঃশেষ না হবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু গত ক্লাসে পড়িয়েছিলাম, তার মানে পুরো কিন্তু আজকে আবার 25 মিনিট বা আধা ঘন্টা কিন্তু পূর্বেরটা রিভিউ হলো। আমি কিন্তু আর কিন্তু পিছনে আসবো না, এরপরে কিন্তু সামনের দিকে এগোবো। তাহলে আমরা অর্ধকোষের সিম্বল দেখলাম, কোষের সিম্বল দেখলাম। যখন অর্ধবেদ পর্দা থাকে তখন এটা অ্যানোড অর্ধকোষ, এটা ক্যাথোড অর্ধকোষ, এখানে একটা দাগ থাকে, তার মানে কি অর্ধবেদ পর্দা আছে। যখন এরকম লবণ সেতু থাকে, যেটাকে আমরা সল্ট ব্রিজ বলি, সেই লবণ সেতু থাকলে এরকম ডাবল দাগ দেওয়া থাকবে। কোষের সিম্বলে অ্যানোড অর্ধকোষ উপস্থাপন করার পর ডাবল দাগ, তারপরে ক্যাথোড অর্ধকোষ উপস্থাপন করলে বুঝতে হবে যে এই কোষটি লবণ সেতু যুক্ত। তাহলে লবণ সেতু যুক্ত এমসিকিউতে কোশ্চেন আসবে, এরকম দিয়ে বলবে উক্ত কোষের সিম্বল থেকে কি বোঝা যায়, লবণ সেতু আছে না নেই, লবণ সেতু বিদ্যমান। এইবার আমরা অর্ধকোষের শ্রেণী বিভাগে যাব। তার আগে কিন্তু আমি বলেছিলাম গতদিন, একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ, তার মধ্যে তার দণ্ড নিমজ্জিত করলাম, তাহলে এই সিস্টেমটাকে বলা হয় একক তড়িৎদ্বার। প্রশ্ন ছিল একক তড়িৎদ্বার বিভব কি, বলেছিলাম গতদিন। একক তড়িৎদ্বার বিভবের সংজ্ঞা,
কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে তড়িৎদ্বার স্থাপন করলে দ্রবণ এবং তড়িৎদ্বারের পৃষ্ঠতলে ইলেকট্রন ত্যাগের প্রবণতার ফলে যে বিভবের সৃষ্টি হয়, অর্থাৎ যে বলে ইলেকট্রন ত্যাগ করতে চাই, এখানে আবার উল্টোটা হতে পারে, যে বলে ওই তড়িৎদ্বারের পৃষ্ঠতলে ইলেকট্রন গ্রহণ করতে চাই, ওই বল বা শক্তিকে বলা হয় একক তড়িৎদ্বার বিভব। অ্যানোডের হবে জারণ বিভব আর ক্যাথোডের হবে বিজারণ বিভব। তাহলে জারণ বিভব ইয়ানুর হোয়াটসঅ্যাপ দেশে লাঠিতে মারার দরকার। তুমি ক্লাস কতদিন করনি তা আজকে বোঝা গেল। কমেন্টসটা না লিখলে তো আমি বুঝতাম না যে তুমি ক্লাস করনি। এই কারণে আজকে থেকে এসেই গেল, যেহেতু প্রসঙ্গ বলে দিই। আজকে কয় তারিখ? 7 তারিখ। গতদিন কয় তারিখে ক্লাস নিয়েছি? 5 তারিখ। 5 তারিখ, 7 তারিখ এবং 9 তারিখ। এই যে এখানে প্রেজেন্ট দেওয়ার যে সিস্টেম করেছি, আমি ক্লাস থেকে বেরিয়ে যে কিছুক্ষণ পর একটা পোস্ট দিই, সেখানে লিখি যে এর নিচেই প্রেজেন্ট দাও। একবারই প্রেজেন্ট দেবে, একাধিকবার কেউ দেবে না। ওখানে নাম লিখে প্রেজেন্ট, ইয়ানুর প্রেজেন্ট স্যার বা উপস্থিত স্যার। আমি 5 তারিখ, 7 তারিখ আর 9 তারিখ এই 3 দিনের গড় করব। যারা ক্লাসে উপস্থিত থাকে, যারা ক্লাস করে, তাদেরকে রাখবো এই গ্রুপে, বাকিগুলো সব রিমুভ করব কিন্তু 10 তারিখের পরে। এটা কিন্তু ফাইনালি নতুন যারা ফার্স্ট ইয়ার পড়া শুরু করেছে ওদেরও আমি কিন্তু প্রেজেন্ট নিয়েছি। কালকে রাত্রে আমি দেখলাম যে 2 দিন কারা কারা ক্লাস করেছে, 3 দিন। তো দেখা যাচ্ছে গ্রুপে আছে 75 জন, ক্লাস করছে 60 জন। তাহলে 15 জন ক্লাস করছে না, 15 জনকে আমি রিমুভ করব। তোমাদের ক্ষেত্রেও কিন্তু তাই, আমি তালিকা দিয়ে দেবো যে এরা এরা ক্লাস করে। 10 তারিখের পরে আমি একটা তালিকা দেবো যে এরা এরা ক্লাস করে। যদি কেউ বাদ পড়ে সে আমাকে বলবে যে না স্যার আমি বাদ পড়েছি, আমি কিন্তু আবার দেখবো প্রেজেন্টে সে আছে কিনা। তাহলে সতর্ক থাকো। আমার কথা আছে যে যখন লাইভ ক্লাস চলে, কারোর এরিয়ায় কারেন্ট নাও থাকতে পারে, কারো দেখা যাচ্ছে যে নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে, কোনো কারণে সে এই সময় মিস করলো, তাই বলে 100% মিস করবে তা তো না। এখানে 2.5 ভাগের 1 ভাগ ক্লাসে উপস্থিত, 54 জন লাইভে, কিন্তু এই গ্রুপের সদস্য কত? 3 ভাগের 1 ভাগ লাইভে উপস্থিত। এই গ্রুপের সদস্য হলো 153 কি 54 জন। তা আমি 54 জন বাদ দিলাম, 4 জন বাদ দিলাম, কারণ সৌরভ স্যার এই গ্রুপে ফ্রেন্ড আছে, জ্যোতির্ময় স্যার এই গ্রুপে ফ্রেন্ড আছে, আমার আর একটা মোবাইল ফ্রেন্ড আছে, আমি সহ। তাহলে 150 জনে তোমরা যদি 54 জন 52 জন প্রেজেন্ট থাকো, তাহলে 3 ভাগের 1 ভাগ। কিন্তু যখন আমি দেখি দিন শেষে বিকালবেলায় বা রাত্রে সিন বাই 122, সিন বাই 125, তাহলে এখন আছো 51 জন, পরে তাহলে 125 জন, তাহলে পরে আরো 75 জন তোমরা ক্লাস দেখছো। ভালো কথা, ক্লাসটা দেখেই একবার কমপ্লিট করেই কিন্তু ওখানে প্রেজেন্ট দিতে হবে, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ সে ক্লাস করেছে। এইগুলোকেই কিন্তু রাখবো। আর 10 তারিখের মধ্যে বেতন দিয়ে দিতে বলেছি। 10 তারিখের মধ্যে বেতন দিয়ে আমাকে মেসেজ করে বলতে হবে যে স্যার আমি বেতন দিয়েছি। তাহলে আমি বুঝবো কোন আইডি বেতন দিয়েছে, সেইগুলো আমি কাউন্ট করব। দুটো জিনিস কাউন্ট করব, এক হচ্ছে পড়াশোনার সাথে আছে, তারা পড়তে চায়, গ্রুপে জয়েন করলে হবে না, রেগুলার ক্লাস করে, পড়াশুনো করে এবং টাইমলি বেতনটাও সে পেমেন্ট করে, তাহলে তার অ্যাক্টিভিটি আছে, সে পড়াশুনো করতে চায়। কারো পার্সোনাল সমস্যা থাকলে আমি তো বলেছি গার্জিয়ান আমাকে যেন নক করে, সমস্যা থাকলে গার্জিয়ান আমাকে বলবে, সেটা তো আমি বলেই দিয়েছি, পোস্টেও লিখে দিয়েছি, কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে। এমন তো না যে স্যার 2 দিন পরে কোচিং আবার খুলবে তখন পড়ে নেব। বি কেয়ারফুল, কোচিং খুললে কিন্তু এইখানে আর আসবো না, এই পুরনো পড়া কিন্তু আর পড়বো না। যদি হঠাৎ তোমার খুলেই পরীক্ষা দিয়ে দেয়, তখন আমি পুরনো পড়া আর পড়বো না, নতুন করে পড়বো না, রিভিশনে যাব। রিভিশন মানে কি, একটা অধ্যায়ের পরীক্ষা নেবো, সেখানে 8টা ক্লাস যদি থাকে, আমি 2টো ক্লাসে রিভিশন দেবো, যে কোথায় কোথায় সমস্যা দেখাবো। যদি তোমার পড়ায় না থাকে তখন মাথা হ্যাং হয়ে যাবে কিন্তু।
তাহলে আমরা এখন অর্ধকোষের শ্রেণী বিভাগে যাই, নতুন জায়গায় যাই। অর্ধকোষের শ্রেণী বিভাগ। অর্ধকোষ 5 প্রকার। সল্ট ব্রিজ সলিউশন এর আয়ন থেকে ব্যালেন্স হয়। সল্ট ব্রিজে পটাশিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ থাকে। বাম অর্ধকোষে কোন আয়ন বেশি হয়েছে বললাম? জিঙ্ক 2 পজিটিভ, মানে ধনাত্মক আয়ন। তাহলে ক্লোরাইড আয়ন বাম পাশে এসে চার্জটাকে ব্যালেন্স করবে। আর ডান পাশে শর্ট হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে কোন আয়ন? কপার 2+, মানে পজিটিভ আয়ন। তাহলে ডান পাশে পটাশিয়াম গিয়ে ওই পজিটিভ চার্জটাকে ব্যালেন্স করবে, আয়নের সাম্যতা বজায় রাখে। লবণ সেতু। তুমি নোট বা বই থেকে থিওরিটা পড়ো আবার ভালো করে। এখন আসো অর্ধকোষের শ্রেণী বিভাগ। অর্ধকোষ 5 প্রকার, তার একটা কিন্তু আমরা উপস্থাপন করেছি। অর্থাৎ 1 নম্বর হলো ধাতু, ধাতব আয়ন অর্ধকোষ। ধাতু ধাতব আয়ন অর্ধকোষ, এই যেগুলো উপস্থাপন করলাম। জিঙ্ক আয়নের দ্রবণে জিঙ্ক দণ্ড, এটা ধাতু ধাতব আয়ন অর্ধকোষ। বা কপার আয়নের দ্রবণে কপার দণ্ড, এটাও ধাতু ধাতব আয়ন অর্ধকোষ। অর্থাৎ যে কোনো ধাতুর আয়নিক যৌগের দ্রবণে সেই ধাতুর দণ্ড নিমজ্জিত করলে যে অর্ধকোষটি হয়, এই অর্ধকোষটির নাম হলো ধাতু ধাতব আয়ন অর্ধকোষ। ধাতু ধাতব আয়নের সংস্পর্শে থাকে। 2, ধাতু তার অদ্রবণীয় লবণ। অর্ধকোষ। ধাতু তার অদ্রবণীয় লবণের অর্ধকোষ। অনেক ধাতব আয়নের যৌগ আছে অনেক ধাতুর আয়নিক যৌগ আছে যার লবণ পানিতে অদ্রবণীয়। সিলভার ক্লোরাইড পানিতে অদ্রবণীয়, মার্কিউরাস ক্লোরাইড পানিতে অদ্রবণীয়। কিন্তু সিলভার দণ্ড তো পাওয়া যাবে, রূপার দণ্ড। প্রকৃতিতে সিলভারের দণ্ড পাওয়া যায়। তাহলে ওই সিলভার ক্লোরাইড পানিতে দ্রবীভূত হচ্ছে না, তাহলে তো তুমি দ্রবণ তৈরি করতে পারছো না। তাহলে দ্রবণ তৈরি করতে পারছো না, আমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ লাগবে, কিন্তু ওই লবণটি পানিতে অদ্রবণীয়। তখন বিকল্পভাবে তড়িৎদ্বারটি তৈরি করা হয়। কিভাবে? দেখো, এই পাত্রের নিচের অংশে ওই অদ্রবণীয় লবণটি রাখা হয়। সিলভার ক্লোরাইড। আর এর মধ্যে সিলভার দণ্ড নিমজ্জিত করা হয়। সিলভার দণ্ডটি একবার লবণের মধ্যে প্রবেশ করানো হয়, এটা সিলভার দণ্ড। অদ্রবণীয় লবণটি সিলভার ক্লোরাইড। তাহলে এখানে অ্যানায়ন হলো ক্লোরাইড। এই এখানে অ্যানায়ন যদি নাইট্রেট হতো, এখানে অ্যানায়ন যদি সালফেট হতো, তাহলে যে লবণটি অদ্রবণীয় তার অ্যানায়নের পটাশিয়াম লবণের দ্রবণ উপরে নিতে হবে। এই উপরে পুরো পাত্রের উপরে থাকবে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড।
এই তাহলে এই এই অর্ধকোষটা হলো ধাতু সিলভার, তার অদ্রবণীয় লবণ পাত্রের একেবারে নিচে আছে, আর উপরে পটাশিয়াম ক্লোরাইড। তাহলে এখানে যদি বাইরে থেকে ইলেকট্রন প্রবাহিত হয়, এই এই যে সিলভার ক্লোরাইডের অদ্রবণীয় লবণের ক্লাস কাঠামো থেকে সিলভার আয়ন ইলেকট্রন গ্রহণ করবে, করে সিলভারে পরিণত হবে। আবার উল্টো যদি হয়, তার মানে সিলভার, এই সিলভার দণ্ড ইলেকট্রন ত্যাগ করে যখন সিলভার আয়ন দ্রবণে আসবে, এই ক্লোরাইডের সাথে মিলে আর লবণে পরিণত হবে। মানে এখানে যদি যদি অ্যানোড হিসেবে আচরণ করে, তখন সিলভার ইলেকট্রন ত্যাগ করে সিলভার আয়ন হলো, ওই এই সিলভার আয়ন দ্রবণের সিলভার আয়ন ক্লোরাইডের সাথে মিলে লবণে পরিণত হলো, সিলভার ক্লোরাইড। এখানে যেমন জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়, এখানে সিলভার থেকে সিলভার 1+ হলো। সেই সিলভার 1+ ও তো দ্রবণে থাকবে না, সিলভার আয়ন ও ক্লোরাইড নিয়েই সিলভার ক্লোরাইড গঠন করে নিচেই জমা হবে। 2 নাম্বারটা এবার বলেন কিসের 2 নম্বর? তানভীর মাজাহার, কিসের 2 নম্বর? কিসের 2 নম্বর আমি বুঝিনি ধ্রুব। ও 2 নম্বর হলো ধাতু তার অদ্রবণীয় লবণের অর্ধকোষ। সিলভার ধাতু, তার লবণ হলো সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইড পানিতে অদ্রবণীয়, তাহলে তার দ্রবণ তুমি তৈরি করতে পারছো না, তাহলে কিভাবে অর্ধকোষটি তৈরি করবে? সিস্টেম হলো বিকল্প যে পথ, নিচেই এই পাত্রের নিচেই সিলভার ক্লোরাইড লবণটি রাখতে হবে, ও তো পানিতে দ্রবীত হয় না, ও নিচেই থাকবে। ওই লবণের মধ্যে সিলভার দণ্ড নিমজ্জিত করে দিলে, আর ওই লবণের স্তরের উপরে পটাশিয়াম ক্লোরাইড, যেহেতু এটা সিলভার ক্লোরাইড, এই ক্লোরাইড অ্যানায়ন, পটাশিয়াম আর এই অ্যানায়ন মিলে পটাশিয়াম ক্লোরাইডের লবণ এখানে রাখতে হবে। তাহলে যখন এই অ্যানোড হিসেবে কাজ করবে, তখন সিলভার দণ্ড থেকে আয়ন দ্রবণে আসবে, এসে এই ক্লোরাইডের সাথে মিলে সিলভার ক্লোরাইড হবে। আর উল্টো কখন হবে? উল্টো যখন যদি ক্যাথোড হিসেবে কখনো কাজ করে, একটা অর্ধকোষ অ্যানোড বা ক্যাথোড উভয় হিসেবে কাজ করতে পারে। যদি সে সক্রিয় ধাতু হয়, তাহলে অ্যানোড হিসেবে কাজ করার প্রবণতা বেশি, আর যদি নিষ্ক্রিয় ধাতু হয়, তাহলে ক্যাথোড হিসেবে কাজ করার প্রবণতা বেশি হয়। আমি দুটোই দেখাচ্ছি, পরে আমরা বুঝবো যে আসলে অ্যানোড হিসেবে কাজ করে না ক্যাথোড হিসেবে কাজ করে। অ্যানোড হিসেবে কাজ করবে না ক্যাথোড হিসেবে কাজ করবে, সেটা ডিপেন্ড করবে তুমি কার সাথে তাকে যুক্ত করছো। বাম পাশের ধাতু অর্থাৎ অ্যানোডে যদি সক্রিয় ধাতু থাকে, তাহলে ডান পাশে তার থেকে তুলনামূলক সক্রিয় কম ধাতু, নিষ্ক্রিয় ধাতু হচ্ছে ক্যাথোড হিসেবে আচরণ করে। তো আমরা আগে অর্ধকোষের শ্রেণী বিভাগ বুঝি, তারপরে আমরা অ্যানোড ক্যাথোড কে কখন কাজ করবে বুঝবো। এ যদি ক্যাথোড হিসেবে কাজ করতো, তাহলে সিলভার আয়ন ইলেকট্রন গ্রহণ করে সিলভারে পরিণত হয়। এখন এ ক্যাথোড হিসেবে কাজ করবে না অ্যানোড হিসেবে কাজ করবে, সেটা ডিপেন্ড করবে আমি এর সাথে কাকে যুক্ত করছি। নিয়ম হলো, তড়িৎ রাসায়নিক যে সিরিজ আছে 1 নম্বর পেজে, এই সিরিজের যদি তুমি দুটো ধাতুর আয়নের দ্রবণে তুমি দুটো অর্ধকোষ তৈরি করেছো, মনে করো সিলভারের সাথে করেছো, উপরে জিঙ্কের, তাহলে জিঙ্ক অ্যানোড হবে, সিলভার তখন কি ক্যাথোড হবে। এই হচ্ছে সিস্টেম, যে সক্রিয় ধাতুটা সবসময় অ্যানোড হবে। আর নিয়ম হলো, আমি গতদিনও বলেছি, বামে সবসময় অ্যানোড উপস্থাপন করতে হবে, আর ডাইনে সবসময় ক্যাথোড। এটা হলো আন্তর্জাতিক নিয়ম। বামে সবসময় অ্যানোড, মানে এমন ধাতুর আয়নের দ্রবণে তার দণ্ড নিমজ্জিত করতে হবে যেন সেখানে স্বতঃস্ফূর্তভাবে জারণ ঘটে। আর ডাইনে ক্যাথোড হিসেবে এমন ধাতুর আয়নের দ্রবণে তাকে নিমজ্জিত করতে হবে যেন স্বতঃস্ফূর্তভাবে ডাইনে সবসময় বিজারণ ঘটে। তাহলে একটা দুটো অর্ধকোষ হলো। এবার এসো
3 নম্বর ধাতু অ্যামালগাম ধাতব আয়ন অর্ধকোষ। কি হলো নজরুল ভাই, কেটে দিলাম তো, বলেন। ও ক্লাস নিচ্ছি, বলেন। আমি বলছি সব নোট নেবে, তারও কোনগুলো নেওয়া আছে সেটা বুঝতে হবে আগে। যদি তার সবগুলো নেওয়া শোনেন, সবগুলো নেওয়া থাকে সে তাহলে পাবে হচ্ছে 2.5 আর 4.1 আর 4.1 তো দ্বিতীয় পত্র যেটা দেখছেন সেই দুটো পাবে। আর আর ওর সাথে প্রথম পত্রের 1.1 আর 5.1 আর দ্বিতীয় পত্রের 5.1 এই তিনটে এক্সট্রা পাবে যদি আগের নোটটা নেওয়া থাকে। আর যদি আগের নোট, হ্যাঁ আগের নোট নেওয়া না থাকলে সব 1.1 আর 5.1। হ্যাঁ 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 কোচিংয়ে আছে, ওখানে কোচিংয়ে সব আছে, না হলে করে দিতে হবে। আছে না হলে করে দিতে, ওর কাছে আগে শোনেন। আর যদি তার সব নোট নিতে হয় তাহলে সব নোটে যে টাকা আসে সেটা হিসেব করে নিয়ে নেবেন, টাকা দেওয়া না থাকলে। আর যদি ওয়ালাইকুম আসসালাম, আমি ক্লাস নিচ্ছি, শোনো। তোমার আগের নোট সব নিয়ে আসে? হ্যাঁ, তাহলে তুমি যেহেতু ওই যে বলো যে ফার্স্ট পেপারের 1.1, ফার্স্ট পেপারের 5.1 এই দুটো বাকি আছে, আর সেকেন্ড পেপারের উনি দিয়ে দেবে তোমার 4.1 আর সাথে 5.1 নিবা, আর 2.5 হলে সব হয়ে যাবে। ধাতু অ্যামালগাম ধাতব আয়ন অর্ধকোষ। কি হলো, এই সব তো করা যাবে না, এইখানে কমেন্টসে তো এই সব দেওয়া যাবে না, বারবার নক্ষত্র এই কাজ করা যাবে না। কোনো সমস্যা থাকলে সেটাই লিখতে হবে যে এটা সমস্যা। তাছাড়া একেবারে নতুন জিনিস পড়ছি, ক্লাসটা করো, এই জিনিস আমি বলে দেবো কোথা থেকে পড়েছি, সেটা পড়বা, পড়ার পরে সমস্যা থাকলে নেক্সট ক্লাসে তুমি আবার জিজ্ঞাসা করো। আর এখন যদি তুমি জিজ্ঞাসা করো, আমরা তো কমপ্লিটলি যেটা পড়াচ্ছি কথাগুলো সবই উপস্থাপন করছি, যে অর্ধকোষ কাকে বলে সেটা তো আগে পড়ে আসলাম। এবার আমরা অর্ধকোষের শ্রেণী বিভাগ করছি। অর্ধকোষ 5 ধরনের। নাম্বার 1 ধাতু ধাতব আয়ন অর্ধকোষ, অর্থাৎ যে কোনো ধাতু তার ধাতব আয়নের দ্রবণে নিমজ্জিত করলে, অনেকবার বলেছি, জিঙ্ক সালফেটের দ্রবণে জিঙ্ক দণ্ড, এই সিস্টেমটাকে বলা হয় ধাতু ধাতব আয়ন অর্ধকোষ। আর পরে যেটা দেখালাম ধাতব আয়ন, সেটা পানিতে দ্রবীভূত হয় না। সিলভার ক্লোরাইড লবণ পানিতে দ্রবীভূত হয় না, জিঙ্ক সালফেট দ্রবীভূত হয়, কপার সালফেট দ্রবীভূত হয়, সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়, তো সিলভার ক্লোরাইড দ্রবীভূত হয় না, মার্কিউরাস ক্লোরাইড দ্রবীভূত হয় না। এমন অদ্রবণীয় যে সকল লবণ আছে তাদের অর্ধকোষ তৈরি করতে গেলে নিচেই ওই লবণটি নিতে হবে। পাত্রের 4/1 নিচেই ওই লবণটি থাকবে, ও তো পানি দিলেও দ্রবীত হবে না, ও নিচেই পড়ে থাকবে। আর তার মধ্যে সিলভার দণ্ড নিমজ্জিত করব, ওই লবণের উপরে পটাশিয়াম ক্লোরাইড যোগ করব। কেন? সিলভার ক্লোরাইড, তাই পটাশিয়াম ক্লোরাইড। এইখানে সিলভার নাইট্রেট হলে ওখানে পটাশিয়াম নাইট্রেট হতো। জায়গাটা উপস্থাপন হয়েছে আগেই। এখন 3 নম্বর ধাতু অ্যামালগাম ধাতব আয়ন। এটা কি? কিছু ধাতু আছে তারা খুবই সক্রিয়, প্রকৃতিতে তাদেরকে মুক্ত অবস্থায় আনা যায় না, উন্মুক্ত অবস্থায়। সোডিয়াম বায়ুতে রাখা যায় না, আসলে আগুন ধরে যায়, দ্রুত বায়ুর সাথে রিঅ্যাকশন করে। সোডিয়াম আমরা কেরোসিনের নিচেই রাখি। আয়রন রেখে দিলে কিন্তু আয়রনের তড়িৎদ্বার তৈরি করলে জং ধরে যাবে, উপরে মরিচা পড়বে। তার মানে সক্রিয় ধাতু, অনেক সক্রিয় ধাতু, তাদেরকে উন্মুক্ত অবস্থায় বায়ুতে এনে তার লবণের দ্রবণ তুমি পাবা, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ তুমি পাবা। তার মানে তুমি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ কিন্তু তুমি তৈরি করতে পারবে।
তাহলে আয়নের জলীয় দ্রবণ তুমি তৈরি করতে পারলে, এটা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, Na পজিটিভ Cl নেগেটিভ, Na পজিটিভ Cl নেগেটিভ। তাহলে এটা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। তাহলে এই সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের মধ্যে তুমি গলিত দ্রবণও নিতে পারো, জলীয় দ্রবণও নিতে পারো। এর মধ্যে তুমি সোডিয়াম দণ্ড নিমজ্জিত করতে কিন্তু পারবা না। কেন? সোডিয়াম এতটাই সক্রিয় ধাতু যে উন্মুক্ত অবস্থায় বায়ুতে সোডিয়ামের দণ্ডটি তুমি রাখতে পারবা না, আনতেই পারবা না। ওটা কেরোসিনের নিচে সংরক্ষণ করা হয়। তাহলে কি করতে হবে? সেটা সোডিয়ামের সাথে পারদ মিশিয়ে, পারদের আরেক নাম হলো অ্যামালগাম, সংকর ধাতু। সোডিয়ামের সাথে পারদ মিশায়ে সংকর ধাতু তৈরি করতে হবে, তখন এটা উন্মুক্ত অবস্থায় তুমি বায়ুতে আনতে পারবে। তাহলে এখানে এই দণ্ডটি হলো সোডিয়াম অ্যামালগাম, এই দণ্ডটি হলো সোডিয়াম অ্যামালগাম। তাহলে সোডিয়াম এবার কিন্তু সোডিয়াম ক্লোরাইডের সংস্পর্শে আসলো, কিন্তু শুধু বিশুদ্ধ সোডিয়ামের দণ্ড তুমি দিয়ে তড়িৎদ্বার তৈরি করতে পারতে না। তাই এর নাম হলো ধাতু অ্যামালগাম, ধাতবায়ন অর্ধকোষ। ধাতুকে সোডিয়াম, অ্যামালগাম কি? পারদ। পারদ সোডিয়াম থেকে অনেক নিষ্ক্রিয়। এইখানে তড়িৎদ্বার হিসেবে সোডিয়াম অ্যামালগাম নিমজ্জিত করলে রিঅ্যাকশন করবে কিন্তু সোডিয়ামই, মানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন হবে, অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে এই ধরনের অর্ধকোষকে আমরা বলি ধাতু অ্যামালগাম ধাতবায়ন অর্ধকোষ। 4 নম্বর, আরেকটা বিকল্প অর্ধকোষে আমরা যাচ্ছি। খেয়াল করো, কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে, কারণ এর প্রয়োগগুলো তো পরবর্তীতে আসে। খুবই মনোযোগ সহকারে এই অর্ধকোষটি দেখবে। হাইড্রোজেন আয়নের দ্রবণ তুমি পাবে প্রকৃতিতে, HCl দ্রবণ, হাইড্রোজেন ক্লোরাইডের দ্রবণ, তার মানে HCl দ্রবণ। HCl এর দ্রবণ, কিন্তু হাইড্রোজেন দণ্ড কি পাবে? হাইড্রোজেন প্রকৃতিতে কি গ্যাসীয় অবস্থায়, হাইড্রোজেন তো ধাতু না, অধাতু, কিন্তু HCl দ্রবণ তুমি পাবে। তারপরে HCl দ্রবণ মানে হাইড্রোজেন আয়নের দ্রবণ, ওটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। HCl এর জলীয় দ্রবণ একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেখানে হাইড্রোজেন আয়ন মুক্ত অবস্থায় আছে, কিন্তু হাইড্রোজেনের দণ্ড তুমি নিমজ্জিত করতে পারছো না। এই পাত্রে HCl দ্রবণ, এর ভিতরে হাইড্রোজেন দণ্ড তুমি নিমজ্জিত করতে পারবে না, কারণ হাইড্রোজেন হচ্ছে গ্যাসীয় পদার্থ। তাহলে বিকল্প পথে যেতে হবে। কিভাবে? প্লাটিনাম একটা নিষ্ক্রিয় ধাতু, এইটা হলো প্লাটিনাম দণ্ড, আর এই প্লাটিনাম দণ্ডকে একটা ক্যাপ দিয়ে ঢেকে দিতে হবে। বুঝতে হবে। তাহলে এই যে হাইড্রোজেনের প্রবাহ এই ক্যাপের মধ্যে দিয়ে উপর থেকে প্রবাহিত করা হবে। তাহলে এই যে এই দণ্ডের চারিপাশে হাইড্রোজেন গ্যাস তার পৃষ্ঠতলে শোষিত হবে। তাহলে প্লাটিনাম দণ্ডর পৃষ্ঠতলে হাইড্রোজেন প্রবাহ চালনা করছি, এই যে ক্যাপ দিয়ে ঢাকা আছে, হাইড্রোজেন বেরিয়ে যেতে পারছে না, এখানে প্রবাহ চালনা করছি, বেরোলে কিছু এ পাশ থেকে নিচ দিয়ে বের হবে, কিন্তু সবসময় কন্টিনিউয়াসলি এই প্লাটিনাম দণ্ডের গায়ে হাইড্রোজেনের প্রবাহ আমরা চালনা করব। তাহলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হবে কি, এই প্লাটিনাম দণ্ডটি হাইড্রোজেন, এই দণ্ডের পৃষ্ঠতলে হাইড্রোজেন শোষিত অবস্থায় আছে। তাহলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হবে এটা প্লাটিনাম দণ্ড না, ওটা হাইড্রোজেনের দণ্ড। বাস্তবে এটা বিকল্পভাবে আমরা সৃষ্টি করেছি, যে প্লাটিনাম একটা নিষ্ক্রিয় ধাতু, তার পৃষ্ঠতলে হাইড্রোজেনের প্রবাহ চালনা করেছি। তাহলে হাইড্রোজেন
গ্যাস এই প্লাটিনামের পৃষ্ঠতলে শোষিত হয়েছে আন্তঃনবিক আকর্ষণ বলের মাধ্যমে। তাহলে এখন হাইড্রোজেন আয়নের সংস্পর্শে হাইড্রোজেন অণু বিদ্যমান। তাহলে হাইড্রোজেন আয়নের সংস্পর্শে হাইড্রোজেন অণু বিদ্যমান। এই ধরনের অর্ধকোষকে বলা হয় গ্যাস অর্ধকোষ। তড়িৎদ্বারটি হলো গ্যাসীয় পদার্থ। তো গ্যাসের তো তড়িৎদ্বার তৈরি করা যায় না, বিকল্পভাবে প্লাটিনামের গায়ে হাইড্রোজেন শোষিত অবস্থায় আমরা বিকল্পভাবে এই তড়িৎদ্বারটি তৈরি করলাম। হাইড্রোজেনের প্রবাহ বন্ধ করে দিলে প্লাটিনামের পৃষ্ঠতলে হাইড্রোজেন গ্যাস আর শোষিত হবে না, তাহলে ওটার কিন্তু আর অস্তিত্ব তখন থাকবে না। তাহলে শর্ত হলো সবসময় এই সিস্টেমে হাইড্রোজেনের প্রবাহ সব সময় রাখতে হবে। তাহলে এটাকে বলা হয় গ্যাস ইলেকট্রোড, গ্যাস অর্ধকোষ বা হাইড্রোজেন তড়িৎদ্বার। গ্যাস অর্ধকোষ বা হাইড্রোজেন তড়িৎদ্বার খুব ইম্পর্টেন্ট একটা অর্ধকোষ। কিন্তু গ্যাস অর্ধকোষ বা হাইড্রোজেন তড়িৎদ্বার ঠিক একইভাবে কিন্তু ক্লোরিনের ক্ষেত্রেও করা যায়। সোডিয়াম, তুমি মনে করো যে HCl দ্রবণ, ক্লোরাইড আয়ন আছে, কিন্তু ক্লোরিনের দণ্ড তো নিমজ্জিত করতে পারবে না, তখন এই বিকল্পভাবে এটা করা যায়। নাম্বার 5, জারণ বিজারণ অর্ধকোষ। আমি বারবার বলেছিলাম প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস খুবই ইম্পর্টেন্ট। আমি প্রথম ক্লাসটা করিয়েছি, আবার কিন্তু আজকে প্রথম ক্লাসের অংশটা রিভিউ দিয়েছি। ওই জিনিসটা বুঝলে আর এই অর্ধকোষের শ্রেণী বিভাগটা বুঝলে এরপরে আস্তে আস্তে কিন্তু সহজ জিনিসে আমরা প্রবেশ করব। এটা যেহেতু নতুন একেবারে এসএসসিতে টোটালি আর কিন্তু তুমি ধারে কাছেও যাওনি। তাহলে জারণ বিজারণ অর্ধকোষ এটা কি? প্রকৃতিতে কিছু মৌল আছে তারা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। যেমন সক্রিয় ধাতু আয়রন ফেরাস আয়ন হয়, আবার ফেরিক আয়ন হয়। তাহলে আমি যদি ফেরাস আয়নের দ্রবণে প্লাটিনাম দণ্ড বাদে অন্য দণ্ড নেওয়া যাবে, অবশ্যই গোল্ড প্লাটিনাম এরা সব থেকে নিষ্ক্রিয় ধাতু, অর্থাৎ তড়িৎ রাসায়নিক সিরিজে একেবারে নিচে যারা আছে গোল্ড আর প্লাটিনাম এদেরকে নেওয়া যাবে, কারণ এরা রাসায়নিকভাবে একেবারেই নিষ্ক্রিয়। সেই কারণে আমরা তুলা দণ্ড হিসেবে প্লাটিনাম দণ্ড ব্যবহার করি, যা নষ্ট হয় না, এর ভরের কোনো পরিবর্তন হয় না। আমরা অর্নামেন্টস হিসেবে গোল্ডের জিনিস ব্যবহার করি, প্লাটিনাম বা গোল্ড। আয়রন এর দুটো জারণ অবস্থার, একটা হলো ফেরাস, তাহলে এটা ফেরাস সালফেট দ্রবণ তুমি নিয়েছো মনে করো, এর ভিতরে একই সেই প্লাটিনাম দণ্ড নিমজ্জিত করতে হবে। কারণ আয়রন কি, একটু আগেই বলেছি, আয়রন একটা সক্রিয় ধাতু, সোডিয়ামের মতো অত সক্রিয় না হলেও এর তড়িৎদ্বার তৈরি করলে ওই তড়িৎদ্বারটি কিন্তু নষ্ট হয়। কিভাবে নষ্ট হয়? ওর পৃষ্ঠতলে মরিচা পড়ে, তাহলে তার সক্রিয়তা হারায় ফেলে। সেই কারণে আমরা প্লাটিনাম দিয়েছি। তো এখানে কি ঘটবে? এখানে আছে ফেরাস ইলেকট্রন ত্যাগ করে ফেরিক হবে, তাহলে কোন তড়িৎদ্বার হিসেবে কাজ করবে? এটা জারণ অর্ধকোষ হিসেবে। আবার যদি আমরা ফেরিক আয়নের দ্রবণ এর মধ্যে প্লাটিনাম দণ্ড নিমজ্জিত করি, তাহলে এখানে মনে করো ফেরিক ক্লোরাইডের দ্রবণ নিয়েছি, তাহলে এখানে কি ঘটবে? এইখানে ঘটবে হলো ফেরিক ইলেকট্রন গ্রহণ করে ফেরাস হবে, এটা কি? বিজারণ। তাহলে এটা বিজারণ অর্ধকোষ। তাহলে জারণ বিজারণ অর্ধকোষ হচ্ছে এই যে আয়রন দুটো পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, ফেরাস সালফেটের বা ফেরিক ক্লোরাইডের দ্রবণ নিয়ে প্লাটিনাম দণ্ড নিমজ্জিত করলে এই অর্ধকোষে জারণ ঘটবে, কিন্তু ফেরাস থেকে ফেরিক হবে সব সময়। আর ফেরিক আয়নের দ্রবণ নিয়ে প্লাটিনাম দণ্ড নিমজ্জিত করলে এটা বিজারণ প্রক্রিয়া সংঘটিত হবে, অর্থাৎ এটাকে বিজারণ অর্ধকোষ বলা হয়। তাহলে জারণ বিজারণ অর্ধকোষ,
তাহলে 5 ধরনের অর্ধকোষ: ধাতু ধাতবায়ন অর্ধকোষ, ধাতু তার অদ্রবণীয় অর্ধকোষ, ধাতু অ্যামালগাম ধাতবায়ন অর্ধকোষ, গ্যাস অর্ধকোষ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এই গ্যাস অর্ধকোষ বা হাইড্রোজেন অর্ধকোষ, আমি আবারও এই হাইড্রোজেন অর্ধকোষ নিয়ে আলোচনা করব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভালো করে খেয়াল করো, ভালো করে পড়তে হবে বাসায়। কোন কোনগুলো পড়তে হবে খেয়াল করো। এইগুলো পড়ো, কোনো সমস্যা থাকলে পরের দিন